পারতেছো না কেন তুমি? মারো না, আমাকে মারো। এই তুমি আমাকে মারো, তুমি আমাকে একটা থাপ্পড় দাও। তুমি আমাকে মারো, আমি বেশি দোষ করছি, আমাকে মারো। আব্বার পায়ে ধরে আমি টান দিছি, আমাকে মারো, আমাকে মারো। তুমি আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করো। কি রে রানী, স্বামীর হাতে মায়ের খাইতে কেমন লাগে? খুব মজা। আর সতীনের হাতে মায়ের খেতে কেমন লাগে এটা দেখবি না? কত বড় সাহস! ব্যাপার, বাড়িতে এরকম নতুন বউ সাজে কাকে নিয়ে আসছো? কথা বলতেছো না কেন? মায়া, এটা এক ঝামেলায় পড়ে। নীলু? হোয়াট? নীলুটা আবার কে? আমার নাম নীলু। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার মা বাবা মনে হয় তোমাকে জোর করে বিয়ে দিতে চাইছে, তাই না? আর তুমি তোমার বিয়ের আসর থেকে পালায় চলে আসছো। রাস্তায় আমার স্বামীর সাথে তোমার দেখা হয়েছে আর তুমি তার কাছে সাহায্য চাইছো। আর আমার স্বামীর মন তো নয় যেন দয়ার সাগর, সে আর তোমাকে মানা করতে পারেনি, তাই তোমাকে সাথে করে বাড়িতে নিয়ে আসছে, তাই তো? মায়া, তুমি যা ভাবছো ঘটনা সেটা না। আহা, বিপদ আপদ তো মানুষেরই হয়, তাই না আব্বা বলেন? মায়া। বৌমা, মিরাজ মনে হয় কিছু বলবে। আরে না না আব্বা, ওর কিছু বলতে হবে না। আর মানুষের সাহায্য করা তো ভালো, তাই না? এটা তো ভালো মানুষের কাজ। এবার শোনো, তোমার কিছুদিন বিপদ আছে, তুমি কয়েকটা দিন না হয় আমাদের বাড়িতে থেকো, আমার বোনের মতো হয়ে, ঠিক আছে? ঘরে চল, আসো। মায়া, তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক না। আমার বিপদ হয়েছিল আর সেই বিপদ থেকে বাঁচতেই নীলুকে আমার। আহারে, আমি বললাম তো কোনো সমস্যা নাই। মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো ভালো কথা। তোমার জায়গায় যদি আমি হতাম, আমি তোকে তাই করতাম। তুমি করতে পারতে না, কারণ বিপদটা নীলুর একা হয় নাই, আমারও হয়েছে। তোমার আবার কি বিপদ? বৌমা, মিরাজকে কথাটা বলতে দাও। আচ্ছা, শুনি যে কি এমন বিপদ হয়েছে যার কারণে মেয়েটাকে বাড়িতে আনতে হলো। হ্যাঁ আব্বা, আমি মূল ঘটনাটা বলতে চাচ্ছি। আচ্ছা বলো, ওর ঘটনাটাই বলো শুনি। নীলু বিয়ের আসর থেকে পালা নাই আব্বা, আমি নিজের বিপদ থেকে রক্ষা করার জন্য ওরে বিয়ে করে নিয়ে আসছি। কি বললা তুমি? এই মেয়ের বিয়ে করে নিয়ে আসছো? আব্বা দেখতেছেন আপনার ছেলেগুলো কি বলতেছে? কি বলতেছিস? তোর ঘরে বউ আছে, তুই আবার বিয়ে করে নিয়ে আসিস মানে? আমার মতো সুন্দরী রূপবতী বউ রেখা তুই আবার দ্বিতীয় বিয়ে কেমনে করলি? চলো, তোরে তো আজকে আমি খুব মেরে ফেলবো। খবরদার, আমার স্বামীর গায়ে একটা ফুলের টাকা দিলে তোমার আমি আস্ত রাখবো না। ওরে আমার পিরিত্রে, বিয়ে হয়েছে একদিনও পার হইলো না, স্বামীর প্রতি দরদ কত? দরদের দেখছো? আমি আমার স্বামীরে এমন ভালোবাসা দিব, এমন আদর্শ দিব, তোমার নাম মুখেও আনবে না। আপনি আমার এই পেটনির মতো চেহারা দিকে ঘুরেও তাকাবে। কি বললি? আমি পেটনি? তোর জয়নের মতো চেহারা দেখলেই বোঝা যায় তুই যে পুরুষ মানুষের মেয়েকে আদর্শ দেওয়ার উপর ডিগ্রি দিছস। আর তোমার চেহারাটা কেমন একবার আয়নায় গিয়ে ভালো করে দেখে নাও। রক্ত থেকে রাক্ষসীর চেহারা তোমার থেকে অনেক ভালো। এই বিয়াদব মহিলা, আমার বাড়িতে দাঁড়ায় থেকে আমার নামে তুই উল্টাপাল্টা কথা বলতেছস? তোর কি মনে হয় এই সব কিছু আমি মুখ বুজে সহ্য করে যাব? কুকুর মারা লাঠি দিয়ে তোর আমি পিটাই বাড়ি থেকে বের করব। এই, এটা শুধু তোমার বাড়ি না, আমারও স্বামীর বাড়ি। আর স্বামীর বাড়ি মানে বউয়ের বাড়ি। আর আমিও দেখবো তুমি এই বাড়িতে কিভাবে থাকো। তুমি এবার থামো তো। আর আব্বা, আমার কথা বোঝার চেষ্টা করো, কোন পরিস্থিতিতে আমি নীলুকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বৌমা, বৌমা, মিরাজ ঠিকই বলেছে। আমাদের শোনা উচিত, ওর কাছে শুনি যে আসলে কি কারণে কোন পরিস্থিতিতে ওই কাজটা করেছে, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেব। দেখেন আব্বা, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই ডাইনি মহিলা এই বাড়িতে থাকবে না, এটা আমার শেষ কথা। আর আমিও দেখে নিব কে আমাকে আমার স্বামীর বাড়ি থেকে কিভাবে বের করে। কিভাবে বের করব দেখবি? কিভাবে বের করব আমি? ছাড় বলছি ডাইনি, ছাড় বলছি। আমার স্বামী বাড়িতে কিভাবে থাকে? এটা আমার জমি, এটা আমারও স্বামীর বাড়ি। আমিও দেখে তুই কিভাবে থাকিস। দিনা তোরে আমি কথা আনবো না। আমি তুই কিভাবে থাকিস? আমি তোকে এই বাড়ি থেকে বের করেইছি। এটা আমার শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। আমি যে করতে হবে আমার বাড়ি বের করব, আমি বের করে ছাড়ব। তুই দেখবি
আব্বা এখন আমি কি করবো? কিছু বলার আগেই তো বিপদ বিপদ যুদ্ধ হয়ে গেল আব্বা, আমি কি করবো এখন? যুদ্ধ হবে এই বাংলার কিচ্ছু করার নাই, তোর আর আমার হাতে না। এখন তোর একটাই কাজ, শুধু টাকায় টাকায় দেখ। মায়া, আমার কথাটা একটু শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমার এমন কি পরিস্থিতি হয়েছিল যে তোমার একটা বিয়ে করতে হলো? আমি সেই কথাটাই তো তোমাকে বলতে চাচ্ছিলাম। সকালবেলা তোমাকে বলেছিলাম না, আবির ভাই আমাদের ব্যবসার লাভের টাকা আনতে আমাকে যেতে বলেছিল। সব বুঝুম ভাজুম আমাকে বুঝাইতে আসবে না মিরাজ। তোমাকে আমার বিয়ের পর থেকে সন্দেহ হইতেছিল, তোমার যেহেতু নীলু নামের ডাইনিটাকে এতই পছন্দ ছিল, ওকেই বিয়ে করার ছিল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছিলা? তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো মায়া। আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার কথা বুঝতে পারছোই না। আমি কোন পরিস্থিতিতে পরে নীলুকে বিয়ে করেছিলাম। আজকে যদি আমি নীলুকে বিয়ে না করতাম, আমার ছবি পত্রিকায় আসতো, আমার নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেত, বিনা অপরাধের দায়ে আমাকে জেলে যেতে হতো। কি এমন অপকর্ম করছো তুমি যার জন্য তোমার জেলে যেতে হতো? অপকর্ম করতে যাব কেন? তোমাকে বলেছিলাম না, আবিদ ভাই সবসময় মতো আমাকে সে নীলয় গেস্ট হাউসে ডাকে। আবিদ ভাইও আসে, আমিও যাই। আবিদ ভাই এখনো আসতেছে না কেন? মিরাজ, সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই ভাইয়া। শোনো, তোমার মোবাইল চেক করো, 30,000 টাকা দিয়ে দিছি। ভাইয়া, আপনি না বললেন এই মাসে আমার ভাগের 70,000 টাকা লাভ হয়েছে, তাহলে 50,000 টাকা দিন। শোনো মিরাজ, তোমার এখানে আসার আগে হঠাৎ করে বালুর এখান থেকে ফোন আসছে, বালুর ম্যানেজারকে 22,000 টাকা দিতেছে, এই জন্য তোমাকে পুরাটা দিতে পারিনি। আবিদ ভাইয়া, বাড়িতে একটা কাজ করবে বলে আমার 50,000 টাকাই লাগবে। বুঝছি, তোমার 20,000 টাকা হলে হয়তো। তুমি বসো, আমি পাশের বুথ থেকে তুলে দিচ্ছি। ওকে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই মেয়ে, তুমি কে? আমাদের রুমে ঢুকে পড়ছো কেন? তুমি কে? এখানে কি চাও? আমাকে আপনারা চিনবেন না, আমার বাড়ি বিলাসকান্দি। আসলে খুব বড় একটা বিপদে পড়ে আমি আপনাদের কাছে এসেছি। দোহাই লাগে আমাকে সাহায্য করুন, আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন। কি বিপদ হয়েছে বলো তো দেখি, আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। আসলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন নারী পাচারকারী দলের কিছু লোক আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়, আর তারা আমার হাত পা মুখ বেঁধে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে যখন তারা খাবার জন্য গাড়ি থেকে নামে, সেই সুযোগে আমি নিজেকে মুক্ত করে এখানে পালিয়ে এসেছি। দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন। তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে নিয়ে আমি থানায় যাব। থানায় গেলে তুমি পুলিশকে সব খুলে বলবে, আমরা তোমাদের সাহায্য করব। থানায় না নিয়ে গিয়ে ওই মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো? মায়া, দয়া করে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আবিদ ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে বাকি টাকাটা আসলে আবিদ ভাইকে নিয়ে, নীলুকে নিয়ে থানায় নিয়ে যাব। কিন্তু এমন সময় গেস্ট হাউসে পুলিশ রেড দেয়। গেস্ট হাউসে পুলিশ কেন রেড দিবে? এই মানে গেস্ট হাউসে মেয়েদেরকে নিয়ে ব্যবসা হয়? না না না, ব্যবসা করবে কেন? স্কুল কলেজের ছেলেমেয়েরা ওখানে ডেটিং করতে আসে। পুলিশ ভাবে আমরা অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মতো ডেটিং করতে আসি, তাই পুলিশ ধরে আমাকে আর নীলুকে জোর করে বিয়ে করে দেয়। বুঝতে পেরেছি, সবই হইল এই আবিদের চাল। না না না, তুমি শুধু শুধু আবিদ ভাইকে কেন ভিলেন বানাচ্ছ? আবিদ ভাই উল্টা আমার সম্পর্কে বলতে যায়, আর পুলিশ আবিদকে ধরে নিয়ে যায়। বিশ্বাস করেন স্যার, মিরাজ খুব ভালো ছেলে। ও আমার খালাতো বোনের জামাই, ওর সাথে আমি একত্রে ব্যবসা করি। একটা ব্যবসায়িক কাজে ওকে আমি এখানে আসতে বলেছিলাম। আপনি আমাকে যা খুশি তাই করেন, আমার খালাতো বোনের জামাইয়ের জীবনটা নষ্ট করবেন না স্যার। এই চুপ! মেয়ে নিয়ে দালালি করিস, এখন ধরা পড়ে গেছিস বলে নাটক সাজাচ্ছিস? বিশ্বাস করেন স্যার, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসি নাই। গত 1 বছর ধরে এই গেস্ট হাউসে আমি আর আমার ভাই ব্যবসায়িক আলোচনা করতে আসলাম। এই চুপ! বিশ্বাস করেন স্যার, আমি ওনাদের চিনি না এবং ওনারাও আমাকে চেনেন না। আমি অনেক বড় একটা বিপদে পড়ে এই রুমে ঢুকেছিলাম এবং ওনারা আমাকে বলেছে আমাকে থানায় নিয়ে যাবে আপনাদের কাছে সাহায্য করার জন্য। কোনো কথা শুনতে চাই না। আমাদের যেরকম সিস্টেম আছে আমি সেটাই করে দিব। তোদের দুজনকে বিয়ে পড়িয়ে দিব।
তারপর কাজে চলে আসলো, আর মোটা অঙ্কের দেনমোহর পাবার শর্তে তুমি নীলুকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়ে গেলে, তাই তো? তুমি বুঝলে কি করে? তোমার সাথে এতদিন ধরে ঘর সংসার করতেছি, তুমি কোন কথার পর কোন কথা বলতে পারো সেটা বুঝতে পারবো না? সিনেমার গল্প শোনাইতেছো তুমি আমাকে, মিথ্যাবাদী কোথাকার! তুমি আসলে একটা বাজে মহিলা। কি বলে তুই? আমি বাজে মহিলা? নয়তো কি? যে স্ত্রী স্বামীর কথা বিশ্বাস করে না সে কি পরহেজগার নারী? এই রাইনি, আমি কি তোর মতো হোটেল আর গেস্ট হাউসে গিয়ে কি বাজে কাজ করি? খবরদার, আমার সম্পর্কে একটা বাজে বাজে কথা বলবে না। ও আচ্ছা, সত্য কথা বলে তো একদম কাটার মতো বিধি, তাই না? তুই তো একটা নষ্ট মহিলা। আমার স্বামীকে দেখে তুই লোভ সামলাতে পারিসনি। তুই তো জানিস যে আমার স্বামী বিবাহিত, তারপর জোর করে বিয়ে করছিস। হ্যাঁ, লোভ সামলাতে পারিনি তাই বিয়ে করেছি, আর আজ আমি আমার স্বামীকে নিয়ে বাসরও করব। কি? আমি বেঁচে থাকতে তুই আমার স্বামীকে নিয়ে বাসর করবি? বিয়ে যখন হয়েছে, আজ না হোক কাল বাসর তো আমি করবই। আমি বেঁচে থাকতে আমার স্বামীর সাথে তুই বাসর করবি? আমি বাসর করবই। মিরাজ যেমন তোমার স্বামী, ঠিক তেমন আমারও স্বামী, আর আজ আমাদের বাসর রাত। এই চলো তুমি আমার সাথে। তোর মতো এরকম ডাইনি মহিলা, নষ্ট মহিলার সাথে আমার স্বামীকে আমি বাসর করতে দেব না। আমি বাসর করবই। তোর ক্ষমতা থাকলে তুই আমার স্বামীকে এখান থেকে নিয়ে গিয়ে দেখা। এই চলো আমার সাথে। যাবে না তুমি? চলো। যাবে না? তোমরা থামো, আমি কারোর সাথে থাকবো না। এই কোথায় যাচ্ছ? আজকে আমাদের বাসর রাত। আগে নিজের জীবন তো বাঁচাই, বাঁচা থাকলে অনেক বাসর হবে। কি রে ডাইনি, আমার স্বামীর সাথে বাসর করবি না? বিয়ে যখন হয়েছে, আজ না হোক কাল বাসর তো আমি করবই। আমিও দেখে নিব আমি বেঁচে থাকতে আমার স্বামীর সাথে তুই কিভাবে বাসর করিস। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ঘটনা একটা ঘটে গেছে। এই ঘটনা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না। এখন এটাকে কিভাবে সামাল দেয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। আমি ভাবতেছি অন্য কথা। এই যে তোর দুই বউয়ের মধ্যে যে যুদ্ধ লেগেছে, এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে? কিছু একটা করতে হবে আব্বা, তা না হলে তো সংসারে এখন লেগেই থাকবে। কি করব বল? এই পৃথিবীতে নারীরা সবকিছুর ভাগ দিতে রাজি আছে, কিন্তু তার স্বামীর ভাগ দিতে রাজি না। তুই যে আগুন জ্বালিয়েছিস, সেই আগুন যে কবে নিভবে, আদৌ যে কোন দিকে যাবে, সেটা নিয়ে এখন আমি পুরাই চিন্তিত। আমি তো ইচ্ছা করে করি নাই আব্বা। আহা, আমি তো তোর দোষ দিতেছি না। পরের দিন যেতে দে, পর্যবেক্ষণ করি পরিস্থিতি কোন দিকে যায়, তারপর একটা বিহিত করা যাবে। কয়েকদিনের কথা বলছো আব্বা? আমি প্রথম দিনই তো ঘর ছাড়তে বাধ্য হয়েছিলাম। কাল পরশু তরশু কি হয় আমার সাথে আল্লাহই জানে। ধৈর্য ধর, এখন ধৈর্যের বিকল্প কিচ্ছু নাই। মনে রাখবি, যত মুশকিল তত আসান। আপাতত তোর বউদের উপর পর্যবেক্ষণ করি, তারপর একটা বিহিত করা যায়। ভেতরে যা। কিন্তু একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। বিষয়টা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি কোনো সাজানো নাটক? রানী, রানী, আমার জান পাখিটা কই? এদিকে আসো। কি ব্যাপার, আজকে আমার জন্য তোমার এত প্রেম উতলায় পড়ছে কেন? আরে দেখো, তোমার জন্য কি এনেছি। কি এনেছো? 8 আনা গোল্ডের একটা চেইন এনেছি। আমার জন্য তুমি স্বর্ণের চেন নিয়ে আসছো? কেন, তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে, কিন্তু সন্দেহ হচ্ছে। এই চেন আনার আসল কাহিনীটা কি? আরে কিছুই না, আজকে সাইড থেকে বিল পেলাম, এই জন্য তোমার জন্য 8 আনাটা চেইন নিয়ে আসলাম, এই আর কি। কত টাকা বিল দিয়েছে? 2.5 লাখ টাকা। 8 আনার চেন কিনেছো, বাকি টাকা কোথায়? এই যে বালির সাইডে ম্যানেজার সাহেবকে পাঠাই দিছি। মিথ্যা কথা বলবে না। গতকাল আমি আমার অ্যাকাউন্ট থেকে ম্যানেজারকে 2 লাখ টাকা দিয়েছি। আজকে আবার কোন টাকা দিতে যাবে? দাও, ব্যাগ দাও। আমি জানি তোমার স্বভাবটাই এমন, এজন্য তোমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা আমি রাখি না। আরে বাবা, তোমার বাবার বাড়ির থেকে ব্যবসায় পুঁজি দিয়েছো, সেটা তো তোমার অ্যাকাউন্টেই থাকবে। আমার বাবার টাকা বলে কথা না, তোমার চরিত্রই ভালো না, এই জন্যই আমি টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে রাখি না। আহা,
তুমি খালি খালি আমার সন্দেহ করো, আমি এত খারাপ মানুষ না, বুঝছো? নিজের হয়ে এত ছাপাই গাইতে হবে না, এসো ভিতরে এসো। আল্লাহ, কোন পাপে যে এই মহিলারে বিয়ে করছিলাম আল্লাহই জানে। বিয়ে যখন হয়েই গিয়েছে সংসারও তো করতেই হবে। বিয়ে করে যেহেতু ডাইনিটা বাড়িতে চলেই আসছে, সহজে তো যাইতে যাবে না। সংসার করতে হলে স্বামী শ্বশুরের মন জয় করতে হবে। ডাইনিটা যাবে সংসারের সব কাজ করে স্বামী আর শ্বশুরের মন জয় করতে। মন জয় করতে হলে সংসারের সমস্ত কাজ করতে হবে। এই ওকে সংসারের কাজকর্ম করতে দেওয়া যাবে না, তত যাই হোক। একবার সংসারের হাল ধরতে পারলে আমিও দেখব বড় বউ এ বাড়িতে কি করে থাকে, আমিও দেখে নিব। নষ্ট মহিলা কয়দিন এই বাড়িতে থাকিব। মিরাজ মুরগির মাংস খুব পছন্দ করে। আজ একটু মজা করে রান্না করবো না, 3 রাত 24 ঘন্টা ওখানে আমার নাম জপতে থাকবে। বুবু কি করছো? দেখতেছিস না মুরগি কাটতেছি, একটু পর মুরগির মাংস রান্না করবো। মিরাজ মনে হয় মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, এজন্য মুরগি রান্না করতে আসছে। বুবু আমি না খুব মজা করে মুরগির মাংস রান্না করতে পারি। তুমি শুধু শুধু এই গরমের মধ্যে আগুনের তাপ সহ্য করে কেন রান্না করতে যাবে? বরঞ্চ তুমি রুমে যে বিশ্রাম করো, আমি রান্না করছি। যা ভাবছিলাম ডাইনিটা ঠিক তাই করতে আসছে, রান্না বান্না করে স্বামী আর শ্বশুর মন জোগাড় করতে চায়। এটা তো আমি একদমই হইতে দিব না। এই তুই না গতকালকে রাতের বেলা কোমরে ব্যথা পেলি, তুই এক কাজ কর, গিয়ে বিশ্রাম কর। এখন তো রান্না বান্না করতে হবে না, আমি করি। না না, আমার তো কোমর ব্যথা সেরে গিয়েছে, তুমি যাও না বিশ্রাম করো, আমি রান্না করছি। আরে না না, আমি বললাম না যে আমি রান্না করবো, আমি রান্না করতে পারবো, তুই যা না। বললাম তো আমি রান্না করছি, বললাম না যে আমি রান্না করবো? বলেছি তো আমি রান্না করব। আরে আমি রান্না করলে তো সমস্যাটা কোথায়? তাহলে আমি রান্না করলে তোমার সমস্যাটা কোথায়? বললাম না আমি রান্না করব। আরে আমি রান্না করব, বলেছি তো আমি রান্না করব। আমি রান্না করব, আরে বললাম তো আমি রান্না করব। আমি করব। দেখো না আমি তোমার জন্য মুরগির মাংস রান্না করতে আসছি, এর মধ্যে ডাইনিটা চলে আসছে, ও বলতেছে ওরা কি রান্না করবে। আমি বুঝলাম না, আমি তোমার জন্য রান্না করতে চেয়েছি, ওর অসুবিধাটা কোথায়? তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি বাজারে গিয়ে খেয়ে নিব। আমি রান্না করতে পারবো না, এবার তুই রান্না কর। তুই রান্না কর, এতক্ষণ বলেছিস তুই রান্না করবি, এখন তুই কর। না তুই কর, তুই করবি, আমি পারবো না। তুই রান্না কর, আমি পারবো না, তুই কর। আমার স্বামীর কাপড় তুই ধরবি না। আমার স্বামীর কাপড় আমি ধুবো। আমি বড়, আমার থেকে বেশি, আমার স্বামীর কাপড় আমি ধুবো। এতদিন তুমি ধুয়েছো, এখন থেকে আমি ধুবো। বললাম না আমি ধুবো, বললাম না আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো। আমার স্বামীর কাপড় আমি ধুবো। কাপড়টা ছিঁড়ে যাবে তো। একদম চুপ থাকো, আমার স্বামীর কাপড় আমি ধুবো। বলেছি না আমার স্বামীর কাপড় আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো। বলেছি না আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো, আমি ধুবো। এবার হইছে, ধো, অর্ধেক অর্ধেক ধো। আব্বা এই যুদ্ধ শেষ হওয়ার না, তুমি কিছু একটা করো। আমিও তো সেটাই চিন্তা করতেছি। আমি সারা জীবন দেখছি শুনছি যেই বাড়িতে 2 সতীন থাকে সেই বাড়িতে রান্না হয় না, এক বউ আরেক বউকে দোষ দিবে জন্য কেউই কাজ করে না। কিন্তু আমার বাড়িতে সম্পূর্ণ উল্টো, কে আগে কাজ করবে সেটা নিয়ে যুদ্ধ লাগে। আমার কিন্তু এখন একটা আফসোস হচ্ছে রে মিরাজ। তোমার আবার কি নিয়ে আফসোস হচ্ছে আব্বা? 2 সতীনে এত সুখ হবে জানলে আমি তোর মায়ের পরপরই সেকেন্ড আরেকটা চান্স নিয়ে নিতাম, দ্বিতীয় বিয়ে করে ফেলতাম। আব্বা তুমি আমার দুঃখে কষ্ট না পেয়ে মজা করতেছো? মজা করছি না রে বাবা, ভাবছি তোর মতো একটা ভাগ্যবান ছেলে জন্ম দিলাম, অথচ নিজের কপালটাই পাল্টাতে পারলাম না। আব্বা মজা করো না, তোমার 2 বৌমারে কন্ট্রোলে আনতে না পারলে বাসার কোনো জিনিস আস্ত থাকবো না। বাইরের খাবার খাইতে খাইতে তোমার আলসার হয়ে যাবো, কি করবো ভাবো। এটা তো ঠিক বলেছিস রে। দাঁড়া,
কালকে তোর দুই বউকে আমি কাজ ভাগ করে দেব, এর কাজে করবে, ওর কাজ সে করবে, তাহলে আর কোনো ঝামেলা লাগবে না। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা যা শুরু করেছো তাতে করে আমার এই সংসারটা সংসার থাকবে না, শ্মশান হয়ে যাবে, মহা শ্মশান। আমার তিল তিল করে গড়া এই সংসার আমি চোখের সামনে নষ্ট হতে দেখতে পারি না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি তোমাদের দুজনকে যে রুটিন করে দেব সেই রুটিন অনুযায়ী তোমরা কাজ করবে, তাহলেই দেখবে সংসারে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? বলেন আব্বা। আজকে বড় বৌমা রান্নাবাড়ি করবে, বাসন কোসন দেবে, আর ছোট বৌমা কাপড় চোপড় কাচবে, ঘর বাড়ি ঝাড় দেবে, বিছনাপত্র গোছাবে। এই আর আগামীকালকে ছোট বৌমা রান্নাবাড়ি করবে, বাসন কোসন মাজবে, বড় বৌমা ঘর বাড়ি ঝাড় দেবে, বিছনাপত্র গোছাবে, এইসব। দ্বিতীয় ব্যাপার হলো, যেদিন যে রান্না করবে মিরাজ সেদিন তার সাথে ঘুমাবে। কারো কোনো আপত্তি আছে? আছে আব্বা। আব্বা, আমারও আপত্তি আছে। বড় বৌমা, তোমার আপত্তি আছে? আচ্ছা শুনি, তোমার কি আপত্তি? আব্বা, রান্না বান্না করা, থালা বাটি ধোয়া, ঘর গোছানো, পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, আর যা যা কাজকর্ম আছে সবকিছু আমি একাই করব। না আব্বা, প্রতিদিন সব কাজ আমি একা করব। দেখছেন আব্বা, ও কত বড় হিংসুটে। আমি বলতে দেখে এখন ও বলতেছে। আব্বা, আমি এবারই বড় বউ, সবকিছুর অধিকার আমার আগে হবে। আব্বা, আমি তো পায়ে ধরে বলতেছি, আমার সব কাজ করার অধিকারটা দিয়ে দেন না। আব্বা, বাড়ির সব কাজ আমি একা করতে চাই, রান্না বান্না আমি করব। আব্বা, শুনেছি ছোটদের অধিকার নাকি সবার আগে, আর আমিও তো এবারই ছোট বউ। আব্বা, আমি আপনার পায়ে ধরে বলছি, সব কাজ করার অনুমতি আমাকে দিন। আব্বা, আব্বা, আপনি আমাকে অনুমতি দিবেন না? আব্বা, আপনি আমাকে অনুমতি দিবেন। আব্বা, ডাক্তারে বলছে এই ওষুধটা খাইলে তাড়াতাড়ি তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। ঠিক হইলে তো ভালো, না হলে তো আমি গেছি রে বাবা। ভয়ের কিছু নাই আব্বা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় রে বাবা। আব্বা, তুমি ওষুধটা খাইয়া নিও, আমার ওই দুই বউরে একটু মেডিসিন দিয়ে আসে। ওদেরকে মেডিসিন দিতে গিয়ে তুই আবার গায়েব হয়ে যাস না। আমাকে নিয়ে চলো। চলো আব্বা, ঘরে চলো। এতদিন ধরে তোমাদের অন্যায় অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর না। তুমি আগে আমার আব্বার পা ধরে টানটানি করছো, আব্বারে চেয়ার থেকে ফালাই দিছো। তুমি কাজটা ভালো করো নাই। আমাকে মারে, তুমি ঠিক কাজটাই করছো। আমার এই মারটা খাওয়া উচিত ছিল। হায় হায়, মায়াবনী তো মার খেয়ে মাছ পেয়ে গেল। আমি কেন দাঁড়িয়ে আছি? আমি তো পিছে পড়ে গেলাম। এটা তোমার কেমন বিচার? বড়জন শুধু অন্যায় করেছে, অন্যায় তো আমিও করেছি। আমাকেও মারো। তোমাকে ছেড়ে দেব মনে করেছো? হায় আল্লাহ, ওকে একটা থাপ্পড় মারলো আর আমাকেও একটাই থাপ্পড় মারলো। না না, দুজন যদি সমান সমান হয় তাহলে তো চলবে না। আমি বড়, সবকিছু আমাকেই বেশি পেতে হবে। এই শোনো না, আবার পা ধরে প্রথমে আমিই টান দিছিলাম, অন্যায় আমি বেশি করছি, আমার দোষ বেশি। তুমি আমাকে থাপ্পড় মারো, আমাকে মারো। হায় হায়, আমি কম মার খেলে তো আমার উপর থেকে রাগ কমবে না। না না, বুবু মিথ্যা কথা বলতেছে। আব্বার পা ধরে আগে আমি টান দিছিলাম, আমি বেশি অন্যায় করছি, তুমি আমারে মারো। হে খোদা, আমি এখন কোথায় যাব? আমার দুই বউ কি মানুষ নাকি মেশিন? কেউ কারোর থেকে কম পেতে চায় না, মাইকটাও বেশি খেতে চায়। এই, মারতেছো না কেন তুমি? মারো না, আমাকে মারো। এই, তুমি আমাকেও মারো। তুমি আমাকে একটা থাপ্পড় দাও, তুমি আমাকে মারো। আমি বেশি দোষ করছি, আমাকে মারো। আব্বার পা ধরে আমি টান দিছি, আমাকে মারো। আমাকে মারো তুমি। আরে আর রাস্তে তুমি আমারে মাফ করো। কি
কিরে রানী, স্বামীর হাতে মার খেতে কেমন লাগে? খুব মজা। আর সতীনের হাতে মার খেতে কেমন লাগে এটা দেখবি না? কত বড় সাহস! আবিদ ভাই আছে? আবিদ ভাইয়ের কি সম্পর্ক? হ্যালো বেবি, এতদিন ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না কেন? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? ওখানে কি করছো না না করছো তুমি আমাকে জানাচ্ছ না কেন? আমি তো পুরো টেনশনে আছি। শোনো, আজ রাত 8টায় আমি ওই যে মিরাজের বাড়ির পিছনের পুকুর পাড়ে আসবো, ওখানে চলে আসবে কিন্তু ওখানে আসলে তুমি আর আমি বসে দুজনে পরিকল্পনা করব আমাদের কার্যটা কিভাবে সিদ্ধি করা যায়, বুঝছো? চলো, এত কথা বলছি তুমি কোনো কথা বলছো না কেন? হ্যালো, ঠিক আছে, এখন তাহলে রাখি, রাত 8টায় পুকুর পাড়ে দেখা হচ্ছে। ওকে ওকে বেবি। আসার কথা 9টা বেজে গেল, অবশ্য হইল না তো, নাকি আসবে না বললো, তাও জানতে পারলাম না। প্ল্যানটা কি পেলে হইব না? না, ফোন দিয়ে দেখি। এত দেরি করলে কেন? বাড়িতে কেউ নাই তো, তাই একা একা আসতে খুব ভয় লাগতেছিল। আরে বুকা মেয়ে, বাড়ি ছেলে আমার ফোনে বলতে পারতে, তাহলে তোমার এখানে আসতে না বললে আমি বাড়ি চলে যেতাম। একটু আগে বড় বউ সবাইকে নিয়ে তার বাপের বাড়ি গেছে। তাই নিল, তুমি এদিকে ঘুরে কথা কও না কেন? আর তুমি মায়ের মতো ঘুরে কথা বলছো কেন? আরে না, বাড়ির আশেপাশে কেউ দেখে ফেলতে পারে তো, এর জন্য তো আমি মায়ের কাপড় আর মায়ার মতো করে কথা বলতেছি, যেন কেউ যদি আমাদেরকে দেখেও ফেলে, আমাদের কথা যদি শুনেও ফেলে, তাও যাতে তারা মনে করে যে মায়া আসছিল তোমার সাথে দেখা করতে, তাও আবার গোপনে। তুমি আসলেই বুদ্ধিমতী। বুদ্ধিমতী না হলে কি আর স্বামীর ঘর করতে পারবো? চলো বাড়িতে চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড়কে কথা বলার কোনো দরকার নেই। চলো তাহলে তোমার বাড়িতে গিয়েই আরামে কথা বলি, চলো। তুমি আমার সাথে আসো না, তুমি যদি আমার সাথে যাও তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি বাড়িতে যাওয়ার পর তোমাকে একটা মিস কল দিব না, তারপর তুমি বাড়িতে চলে এসো, গেট দিয়ে ঢুকে বাম দিকে যে রুমটা আছে ওখানে ঢুকে পড়বা, ঠিক আছে? আচ্ছা যাও যাও যাও, তাহলে তাড়াতাড়ি ফোন দিও। যাও যাও না। রতে রত দেখা হলো, কলা বিক্রি করা হলো। মানে তোমার কথা ঠিক বুঝলাম না। এত ভনিতা করছো কেন? খালি বাড়িতে আমরা দুজন এখানে বসে মিরাজকে ফাঁসানোর পরিকল্পনা করা যাবে, তার সাথে তোমার সাথে। আমার সাথে কি? তোমার সাথে কি বুঝো না? খালি বাড়িতে দুজন অনেক দিন ধরে কিছু করি না। মিলু, ঘোমটাটা খুলো না। তোমার হাত নাই, তুমি করতে পারো না?
আসলে তো আমি তো সেটা সব ভুলে গেছি। তুমি হ্যাঁ আমি আবিদ ভাই। তুমি এতক্ষণ আমার সাথে নাটক করলে কেন মায়া? শেষ দৃশ্য করতে হবে না? নাটক সিনেমা কি হয়, ওলট পালট একটা গল্প দেখানো হয়, আর শেষ দৃশ্যে গিয়ে সবকিছু একটা সমাধান চলে আসে। আর আজকে ঠিক তাই হয়। আমার ভুলে গেছে মায়া, তুমি আমার মাফ করে দাও। এই ভুল আমাকে মাফ করতেই হবে, তুমি মাফ করে দাও মায়া। তুমি আমার মায়ের আপন বড় বোনের বড় ছেলে, মাফ তো তোমাকে করবোই, তবে তুমি যা করছো এর জন্য তো আমি তোমাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবো? মায়া, তুমি আর আমি খালি এক রুমে, এর যদি মিরাজ জানতে পারে তাহলে তোমার সংসার তছনছ হয়ে যাবে। তুমি আমাকে খুব ভালো করেই চেনো, তুমি আমাকে সসম্মানে যেতে দাও, নাইলে আমি তোমার সংসার তছনছ করে দেব। সব ধ্বংস তো হবে, কিন্তু সেটা আমার না, তোমার। তোমার মতো এরকম চরিত্রবান পুরুষের সম্মান তো আমি নষ্ট করতে পারবো, তাই তো তোমার জন্য এত বড় করে আয়োজন করে রাখছি। এই তোমরা সবাই আসো। আবার কাল আসবে? দেখো কার আসে। রানী তুমি এখানে? তোমার অপলীলা দেখার জন্য মায়া আমাকে ফোন করে আসতে বলেছে। রানী তুমি আমার স্ত্রী, মুখ সামনে কথা বলো। চুপ শালা, তোর মতো খারাপ লোকের সঙ্গে মুখে মজিদের কথা বলতে হবে? ভাবি আপনি থামেন, আগে আমার জানতে হবে কেন গেস্ট হাউসে নিয়ে অভিনয় করে নীলুর সাথে আমার বিয়ে দিয়েছিল। বলছি আমি মায়াকে বিয়ে করতে চেয়েছিলাম, মায়া আমাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করেছে। সেদিন থেকে আমার মাথায় ভূত চেপেছিল, যে করি হোক একদিন আমি মায়াকে বিয়ে করব। সেই প্ল্যানিং থেকেই আমি তোমাকে আমার ব্যবসায়িক পার্টনার করে তোমার বিশ্বস্ততা অর্জন করেছিলাম। আমার সহজ সরল স্বামীটা তোমার ওই চালে পা দিয়ে তোমারই সাজানো নাটকে ওই নীলুকে বিয়ে করতে বাধ্য হয়, তাই না? শুধু তাই নয়, ব্যবসায় লোভী করা মিরাজের 20 লাখ টাকা মেরে দেওয়ার জন্য আমার কাবিন নামায় 20 লাখ টাকায় সাইন করিয়েছে। কি বলছো তুমি? কাজী তো বিয়ের আগে 2 লাখ টাকা দিনমোহরের কথা বলেছে। সবই ছিল আবিদের শেখানো। ও শুধু তোমার সাথেই বেমানি করেনি, ও আমার সাথেও প্রতারণা করেছে। ও আমাকে বলেছিল, নীলু তুমি বুঝতে পারছো না নীলু, তুমি জাস্ট মিরাজের সাথে 1-1.5 মাসের একটা বিয়ের অভিনয় করবে, আর তোমার বিয়ের অভিনয়ে মিরাজ আর মায়ার সংসার তছনছ হয়ে যাবে। সেই তছনছ হলেই মিরাজ তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, আর ডিভোর্স দিলে দেনমোহরের 20 লক্ষ টাকা দিতে হবে। তোমার দেনমোহরের 20 লক্ষ টাকা আর মিরাজের আগের আছে 20 লক্ষ টাকা, 20-40 লক্ষ টাকা নিয়ে আমি তোমাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। 40 লক্ষ টাকা? তাহলে তুমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি যে শুনেছি তোমার বাড়িতে নাকি বউ আছে। সি লক্ষ্মী, এই যে আমি তোর মাথায় হাত থেকে কসম কাটছি, আমি কোনো বিয়ে শাদী কিছুই করিনি, আমার বউটাও কোথাও কিছু নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুই একটা খারাপ চরিত্রের মানুষ, সেটা আমি আগেই জানতাম, তবে এতটা খারাপ সেটা আমি আগে জানতাম না। তবে তো জুতোতে মারা উচিত। চাপ রানী, তুই সবার সামনে আমার জুতো পিটা করতে চাইছস? তুই বুঝছস তুই কারে কি কইতাছস? আমার জুতোটা দামি বলে আমার খুব কষ্ট হচ্ছে। মায়া, তোমাদের বাড়িতে সেরা জুতো আছে? রানী আমি কিন্তু তোমাকে ডিভোর্স দেবো। আরে তুই কি আমাকে ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, তোর সঙ্গে তো আমি সংসারই করবো না। কি আবিদ ভাই, তোমাকে আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম, সম্মান করতাম, যে আমার সাথে এরকম জানোয়ারের মতো আচরণ করতে পারবে এটা আমি তখন কল্পনাও করি নাই। বৌমা, এসব আবেগের কথা এই ধরনের লোককে বলে লাভ নেই, এরা প্রতারক। আজকে আমাদের সাথে প্রতারণা করেছে, ছেড়ে দেবে, কাল আরেকজনের সাথে প্রতারণা করবে। প্রতারণা করে খাওয়াই এদের অভ্যাস। তার চেয়ে ভালো আমাদের যে সব পাওনা করি আছে এদের কাছ থেকে আদায় করে নেয়া। আপনারা কোনো চিন্তা করবেন না, ওর টাকা পয়সা যা কিছু আছে সব আমার অ্যাকাউন্টেই আছে। আপনাদের সব দেনা পাওনা আমি শোধ করে দেব। এই যে আমার দেনা পাওনা কে পরিশোধ করবে? তাই তোর আবার কিসের দেনা পাওনা? আর এই যে মিরাজ, আমার কাবিন নামার 20 লাখ টাকা যদি আমি না পাই না, তোমাকে আমি নারী নির্যাতনের মামলা দিব।
মামলা করে আমার থেকে 20 লাখ টাকা নিয়ে আবিরকে বিয়ে করবি, তাই তো? পাগল নাকি? ওর মতো ছাত্র নম্বর লোককে আমি বিয়ে করবো? আবির তো ভেবেছিল ওর কথা মতো আমি ওকে বিয়ে করব, কিন্তু ও তো জানে না আমার নীতি হচ্ছে বড় অঙ্কের টাকা দিনমোহর দিয়ে বিয়ে করার পর 3-4 মাস সংসার করে সংসারে ঝামেলা লাগিয়ে তালাক দেওয়ার পর টাকা আদায় করা। কি বললি তুই দর্শনাবি? তোদের মতো মেয়েদের জন্য দেশে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, হাজার হাজার পুরুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বিয়ের স্বাদ আজকে আমি মিটিয়ে দিব। প্রতারণা করে মানুষের সংসার ভাঙার দায়ে তোকে আমি পুলিশে দিব। পুলিশে দাও আর যাই করো না কেন, দেনমোহরের টাকা আমি আদায় করেই ছাড়বো। তুমি কিছুই পাবে না নীলু, মামলাও করতে পারবে না, কারণ সেদিনের সব কিছু ছিল ভুয়া। কাজী অফিস ছিল ভুয়া, পুলিশ ছিল ভুয়া, আর তুমি কাবিননামা মনে করে যে খাতায় সাইন করেছো সেটাও ছিল হোটেলের রেজিস্ট্রি খাতা। বুঝতে পেরেছো মিস নীলু? কি বললি তুই? তুই আমার সাথে এত বড় জালিয়াতি করেছিস? যা করেছিলাম ভেবে চিন্তেই করেছিলাম। তোর কাজ যে বিয়ে করা তালাক না সেটা ভেবেই তোকে আমি টোপটা দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল মিরাজের ব্যবসা থেকে টাকা হাতিয়ে নেওয়া, আর মায়ার সংসারটা ভেঙে তছনছ করে দেওয়া। উল্টো আমার সংসারটাই ভেঙে যাওয়ার উপক্রম হলো। রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি আর তোমার কথার বাইরে চলবো না, প্লিজ রানী। এত দড়িতে করে কোনো লাভ হবে না, ব্যাংকে টাকা পয়সা তুমি কিছুই পাবে না। সেটা না হয় মেনেই নিলাম, তবুও তুমি আমার সংসারটা ভেঙো না রানী। তুমি চলে গেলে যে আমি রাস্তার ফকির হয়ে যাব। প্লিজ রানী, প্লিজ। ভাবি, আবিদ ভাইয়া যতই নাটক করুক না কেন, তুমি কিন্তু ওকে কিচ্ছু দিবে না। আমি পাগল নাকি? ওকে তো কিছু দেবই না, ওর সঙ্গে আমি সংসারও করবো না। আমি ভুল করেছি রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি একদম ভালো হয়ে যাবো, প্লিজ রানী। তুমি বিশ্বাস করো, আমি একদম ভালো হয়ে যাব। ভাবি, আবিদ ভাই যেহেতু ওনার ভুলটা স্বীকারই করেছে, ওনাকে মাফ করে দিন। ওর অনেক কিছু পাওনা আছে, সেগুলো আগে পরিশোধ করে নে, তারপরে দেখা যাবে। আমার পাওনা কে পরিশোধ করবে? টুপা দিয়ে পিটিয়ে আমি তো সব দেনাপানা শোধ করে দিব। বোমা থামো তো। এদের মতো মেয়েকে আমরা শিক্ষা দিতে পারবো না, এদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। 5-7 বছর জেল খেতে যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আর কাউকে চেহারা দেখিয়ে ফাঁসাতে পারবে না। এদের জন্য ওই শিক্ষাই আসল। মিরাজ, তুই পুলিশে কল লাগা, পুলিশ ডাক, একে পুলিশের হাতে তুলে দিতে হবে। আবার ঠিক বলেছ। হ্যালো পুলিশ স্টেশন,